বের বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মাসুম ভাই আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। ডাকসু বিপি আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। ফেনীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী ফেনীবাসী জি ইগল মার্কার পক্ষ থেকে দুটি শাল উপহার দিচ্ছেন আমাদের ইগল মার্কার সম্মানিত প্রার্থী, ফেনী ২ আসনের সম্মানিত প্রার্থী, এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু দুজন মেহমানকে শাল দিয়ে সম্মানিত করছেন। সংগ্রামী ফেনীবাসী এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার সাবেক আমির জনাব একেএম শামসুদ্দিন। এখন বক্তব্য রাখছেন আমাদের সাবেক জেলা আমির জনাব একেএম শামসুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, ফেনী জেলা শাখার সংগ্রামী আমির জনাব মুফতি আব্দুল হান্নান আজকের জনসভা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের নির্বাচনের কেন্দ্রীয় পরিচালক জনাব মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম। আজকের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ডাকসুর বিপি সাদিক কায়েম এবং অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত ফেনীবাসী, সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে বাংলাদেশ দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টদের নির্যাতন ভোগ করে যে অবস্থায় এসেছে, আগামী 12 ফেব্রুয়ারিতে সেটার জবাব দেবে ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানেন যে আমরা বিগত 17 বছর জেল জুলুম নির্যাতন করা হয়েছিল এবং অনেক বাইকে ঘুম করা হয়েছিল, আমাদের অনেকের প্রাণ নাশ হয়েছিল, হত্যা করা হয়েছিল এবং সেই হিসাবে আগামী 12 তারিখ আমাদেরকে আগামী সন্ত্রাসমুক্ত বৈষম্য বিরোধী মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাতে ইসলামী 11 দলীয় ঐক্যজোটকে আপনারা সমর্থন দিবেন এবং ঐক্যজোটের দিকে আপনারা ভোট দিবেন। আর এখন আমাদের প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্ন বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে গাল করার জন্য, আমাদেরকে নির্যাতন, আমাদের বন্ধের উপর হামলা করতেছে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে শেরপুর নির্বাচনী প্রচারণার সময় আমাদের এক থানা সেক্রেটারিকে তারা হত্যা করেছে। আমরা এটা নিন্দা জানাই এবং আমরা এটা বলতে চাই এই ধরনের নেককার এই যে ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন আর কোনো ঘটনা না ঘটে। আমরা প্রশাসনের নির্লিপ্ততা দেখেছি, পুলিশ প্রশাসনের সামনে সহকারী রিটার্নিং অফিসার ইউনুস সামনে ডিসি অফিসার ওখানে কীভাবে একটা মানুষকে এইভাবে দিনে দুপুরে হত্যা করে। এজন্য আমরা পুলিশ সিকে বলবো নির্বাচন কমিশন যে লেভেল ফিল করার জন্য এখন কিন্তু এটা হয় নাই, প্রচারণার জন্য গণসংযোগ করার জন্য যে লেভেল দেওয়ার দরকার, যে পরিবেশ দরকার, আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো। ওনারা বলেছে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, কিন্তু সিমটমে তা মনে হচ্ছে না। এজন্য আগামী 12 তারিখে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে যাতে আঞ্জাম দেওয়া যায়, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। মহিলারা এখন আতঙ্ক ফিল করতেছে, জনগণ আতঙ্ক ফিল করতেছে। যদি এই হয় তাহলে কিসের নির্বাচন হবে? এজন্য জামাতে ইসলামী পক্ষ থেকে বলিষ্ঠভাবে বলা হয়েছে আমরা জামাতে ইসলামী যে কোনো এত আমরা ইলেকশন করতে প্রস্তুত এবং সেজন্য ইলেকশনে বিঘ্ন ঘটাতে না পারে নির্বাচন কমিশন সরকার এটার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আগামী নির্বাচনে মানবিক বাংলাদেশ গড়ার জন্য জামাতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীদেরকে আপনারা নির্বাচিত করবেন
এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেনীবাসী, আমাদের মাঝে মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ফেনী জেলার উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর আব্দুল হালিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা নেজমুল আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবি পার্টি ফেনী জেলার সম্মানিত সভাপতি জনাব মাস্টার আহসানুল্লাহ। উপস্থিত রয়েছেন এবি পার্টি ফেনী জেলার সদস্য সচিব জনাব অধ্যাপক ফজলুল হক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপি ফেনী জেলার সদস্য সচিব জনাব শাহ ওয়ালিউল্লাহ মানিক। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফেনীর কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার শহীদুল আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডক্টর আব্দুল হক সাহেব। উপস্থিত রয়েছেন এনসিপি কেন্দ্রীয় সংগঠক ফেনীর কৃতি সন্তান মনসুর আবদুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিস ফেনী জেলার যুগ্ম সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি জনাব আজিজুল্লাহ আহমদী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফেনীর কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরার সদস্য এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মেজবাউদ্দিন সাইদ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। আমরা সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ না দিতে পারে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফেনীর কৃতি সন্তান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ঢাকা ৯ আসনের, যিনি আমাদের শরীর দলকে ছেড়ে দিয়ে এসেছেন, প্রার্থী ছিলেন ঢাকার ৯ নম্বর আসনে আমাদের কৃতি সন্তান, আমাদের ফেনীর কৃতি সন্তান জননেতা জনাব কবির আহমদ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ফেনীর কৃতি সন্তান জননেতা জনাব কবির আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, ফেনী জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা জনাব বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচনী পরিচালক জননেতা জনাব এটিএম মাসুম। উপস্থিত আছেন ডাকসুর বিপি জনাবে সাদেক কাইয়ুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ফেনী জেলার মাটি এবং মানুষের নেতা, অবিসংবাদিত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। উপস্থিত আছেন ফেনী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এইচ.এম. কামাল উদ্দিন। উপস্থিত আছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফেনীর কৃতি সন্তান জনাব মুজিবুর রহমান মঞ্জু। উপস্থিত আছেন ফেনী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডাক্তার ফখরুদ্দিন মানিক। অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ফেনী জেলার বীর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেনীর ইতিহাস অত্যন্ত উজ্জ্বল। ফেনীবাসী সকল আন্দোলনের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনে ফেনী জেলার জনতা এমন পদক্ষেপ দিবে যেটি পরিবর্তনের পক্ষে, অর্থাৎ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে
ভোট প্রয়োগ করে আগামী দিন বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের আনাচে কানাচে, শহরে নগরে বন্দরে ট্রেনে বাসে একটি রব উঠেছে, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? পরিবর্তন হচ্ছে আগামী নির্বাচনে আর কোন সন্ত্রাসীকে, আর কোন চাঁদাবাজকে, আর কোন দুর্নীতিবাজকে এই দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে না। পরিবর্তন এসেছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত গণতন্ত্রের স্লোগান ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে সেটি পরিবর্তন হয়ে মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য লোককে দেব। তাই আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই ফেনী জেলায় যে 3 জনের রত্ন আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা, তাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে এবং এই ফেনী জেলার প্রতিটি কর্ণ কহরে এই কথা পৌঁছে দিতে হবে 11 দলীয় ঐক্য বাংলাদেশে যে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি তাদেরকে রাষ্ট্র গঠনের, সরকার গঠনের সুযোগ দেন, আমাদের মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেই রাষ্ট্রে এই দেশের কোন মানুষকে আর আবেদন করে, মিছিল করে, বিক্ষোভ করে কোন অধিকার প্রতিষ্ঠা করতে হবে না। সকলের দোরগোয় আমরা তাদের অধিকার পৌঁছে দেব ইনশাআল্লাহ। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, ফেনী 2 কত নাম্বার? ফেনী 2 নাম্বার আসনে আমাদের মার্কা কি? ঈগল। এখন বক্তব্য রাখবেন ঈগল মার্কার কান্ডারি 11 দলীয় নির্বাচনে ঐক্য মনোনীত প্রার্থী এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান, জুলাই অভ্যুত্থানের অন্যতম নৈপথ্য নায়ক, সাবেক ছাত্র নেতা জনাব মুজিবুর রহমান মঞ্জু। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन।
আমাদের শহীদি রক্তে বিরহত ফেনী, এই ফেনী নদীর অধিকারের জন্য আবরার ফাহাদ জীবন দিয়েছে। যেই ফেনীতে শুয়ে আছে ভাষা আন্দোলনের শহীদ সালাম, এই ফেনীতে বারবার মুক্তি সংগ্রামের জন্য সর্বশেষ নৌকালে জীবন দিয়েছে আমাদের 7 জন শহীদ, এই রক্তাক্ত এই গৌরবোজ্জ্বল ফেনীর আজকের এই মহাসমুদ্র জনগণের এই সমাবেশের সম্মানিত সভাপতি। এই অনুষ্ঠানের মধ্যমণি তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন। প্রতিবাদী সময়ে বারবার তিনি নির্যাতিত হয়েছেন, কারাগারে গিয়েছেন, যাকে আমি বলতে চাই আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং নির্বাচনের টপ অর্ডার ব্যাটসম্যান। আপনারা হয়তো বলবেন টপ অর্ডার ব্যাটসম্যান যদি ডাক্তার শফিকুর রহমান হয়, তাহলে ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে আমাদের সাদিক কাইম। নির্বাচন কাকে দিয়ে শুরু হয়েছে? ডাকসু দিয়ে শুরু হয়েছে না? তাহলে প্রথম ওপেনিং ব্যাটসম্যান আমরা সফল হয়েছি কিনা? ওপেনিং ব্যাটসম্যান দিয়ে শুরু। আর টপ অর্ডার ব্যাটসম্যান যখন নামবেন, বল কি মাঠের মধ্যে থাকবে না বাউন্ডারি পার হয়ে যাবে? সবাই বলেন ইনশাআল্লাহ। মঞ্চ আলহামদুলিল্লাহ ডানে বামে সব দিকে সুশোভিত। শীর্ষস্থানীয় আলেমরা আছেন, শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, নেতারা আছেন, আমাদের জাতীয় এবং স্থানীয় সাংবাদিকরা আছেন এবং ফেনীর সর্বস্তরের মানুষ আছেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম। এবং আজকের যে আমাদের নির্বাচনের লড়াই, সেই লড়াইতে সহযোদ্ধা হিসাবে পেয়ে আমরা আনন্দিত। সবাইকে আবারও আমার দল এবি পার্টি, ঈগল মার্কা, আমাদের 11 দলীয় ঐক্য এবং দাড়িপাল্লা সকলের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন, জুলাই শহীদ পরিবারের সদস্যরা আছেন। আমরা আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে একটা লাল সবুজের পতাকা দিয়েছেন। লাল সবুজের পতাকার মধ্যে একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাকে 3টা বাক্যে সহজে বলা যায়: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সবুজ যেমন বৃদ্ধিত সবুজ প্রান্তর বাংলাদেশ, যার বুকে লাল একটা সূর্য, যেই লাল সূর্যের মধ্যে রক্ত, লাল সূর্যের মধ্যে অধিকার, লাল সূর্যের মধ্যে প্রতিবাদ, লাল সূর্যের মধ্যে স্বপ্ন, লাল সূর্যের মধ্য দিয়ে আমাদের সাম্য এবং ইনসাফের বাংলাদেশ। কিন্তু বারবার আমাদের অধিকার হরণ করা হয়েছে, বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ করা হয়েছে। 16টা বছর আমরা কথা বলতে পারি না। 16টা বছর নির্বাচন কি জিনিস, দাড়িপাল্লা কি জিনিস, ধানের শীষ কি জিনিস, ঈগল মার্কা কি জিনিস, কোন মার্কার স্লোগান কি আমরা দিতে পেরেছি? 18 সালের নির্বাচন আমার এখনো মনে আছে। এই ফেনী 2 আসনে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম। একটা মিছিলও কি আমরা করতে পেরেছি? 14 গ্রামে আমরা দাড়িপাল্লার পক্ষে নির্বাচন করতে চেয়েছিলাম। আমাদের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একদিনের জন্য 14 গ্রাম তাকে আসতে দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, 16টা বছর কারাগারে বন্দী সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে আমার কুশলী মা
চোখের জলে সাগর ভাসিয়েছেন, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বহু দৃশ্য আমরা দেখেছি, সন্তানের হাতে হাত করা, তাহলে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে, বাবার জানাজা পড়েছে। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত করা পড়া অবস্থায় মায়ের জানাজায় এসেছিলেন। আমি মৌলানা সাইদিকে হাত করা তার সন্তান তার বড় মায়ের জানাজা করতে বন্ধুগণ, কিভাবে নৃশংসভাবে আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প টাকায় সংসার চালাত, মায়ের জন্য ওষুধ কিনত, বাবার জন্য লুঙ্গি তুলে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা এরকম হবে। মুসা আলাইহিস সালাম সতর্ক করেছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করেছিলেন নমরুদকে। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই লড়াই চালিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ আইয়ুব খান, ইয়াহিয়া খানকে সতর্ক করেছিল। তারা কি সতর্কতা শুনেছে? শেখ হাসিনাও আমাদের সতর্কতা শুনেন নাই। অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কি পালায়? ফেনীর আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি, ফেনীর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলছি, যারা আজকে বলেন যে আমাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে, আমরা নির্দোষ, যারা বলেন আমাদের দোকানপাট লুটপাট হচ্ছে, আমাদের উপরে জুলুম করছে, কারা জুলুম করছে, কারা লুটপাট করছে, অত্যাচার করছে, তাদেরকে তো আমরা জানি, তাই না? জন্য আপনারা আপনাদের নেত্রী শেখ হাসিনা দায়ী। আমরা তো পেয়েছিলাম, আমরা ইচ্ছা করিয়েন না। আপনার পিএম 400 কোটি টাকার মালিক আমরা পেয়েছি না আপনি পেয়েছেন? আমরা পেয়েছি না হেতনি পেয়েছেন? হে যদি নিজেই স্বীকার করছে আমার পিএম লুটপাট করে 400 কোটি টাকা মারিয়ে গেছে। আমি মনে করছি উনি ভাড়ায় তুলে করছে, ওনার বাড়ি যেরকম 3 লক্ষ করে 30 লক্ষ করছে, আমি মনে করছি উনি ভুলে করছে। ওমা পরে দেখি 5ই আগস্টের পরে ওনার ওই পিএনের অ্যাকাউন্টে প্রায় 500 কোটি টাকা পাওয়া গেছে। ইউনিয়নের সঙ্গে যেন মিশা কথা বলছে, কমাই করছে। সুতরাং আজকের এই বাংলাদেশের বিপর্যস্ত আইন শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতার জন্য শেখ হাসিনা দায়ী। আপনাদের যদি কোনো ক্ষোভ হয়, রাগ হয়, অভিমান হয়, বিক্ষোভ হয়, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো শেখ হাসিনার বিরুদ্ধে সকাল বিকাল বদয়া করবেন আপনারা। কারণ আপনাদের নেত্রী আপনাদের ফালাই হেলিকপ্টার করে ট্রেনে করে ফালাই দিচ্ছে।
আপনাদের কথা একটি বারের জন্য চিন্তা করে নাই। এই মঞ্চের দিকে তাকায় দেখেন, ভালো দেখেন এখানে আপনাদের এই সমাবেশে শত শত লোক গুলি খেয়েছেন, আছেন না? এই যে আমার কোমরের এই পাশে এখনো গুলি আসছে। এই মঞ্চে অনেকের গায়ে গুলি আছে, শত শত লোক জেল খেটেছে, কারাগারে গেছে। কর্মীদেরকে ফেলাই একদিনের জন্য ফেলাইছিল তো। আরে শেখ হাসিনা আমরা সোনাগাজীর বা আমরা লোনিয়ার ইউনিট সভাপতির তুমি তো খারাপ আর নেই। একটা ইউনিট সভাপতিতে তার কর্মীকে ফেলাই যায় নাই। আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকে বলব, আপনাদের নেত্রীকে বদলান, ফ্যাসিবাদের মুছিয়ে নেন। আপনারা যদি গণতন্ত্রের পক্ষে থাকেন, গণতন্ত্রকে স্বীকৃতি দেন, ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান। আসেন আমরা মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ আবার গড়ি। কিন্তু দিল্লিতে বলবেন, টেলিফোন করি, হুমকি দিবেন, টিয়া ফাটাইবেন, ষড়যন্ত্র করবেন। একবার হেলিকপ্টারে পালাইতে পারছেন, এই পালানোর সুযোগ ভবিষ্যতে আর পাবেন না। সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই আগস্টে আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করেছিলাম। আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। এখানে সবাই জুলাইয়ের সংগ্রামী যোদ্ধা। আমরা ভুলে গিয়েছিলাম কে ডান কে বাম, কে হুজুর কে নাস্তিক আস্তিক, কি বলেন, ভুলে গিয়েছিলাম না? কে বিএনপি কে জামাত, আমরা ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে আমরা একসাথে হাতে হাত রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। কিন্তু অবাক ব্যাপার, আমাদের সে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নটা কে নষ্ট করল? কে আমাদেরকে আমাদের ঐক্যের মধ্যে বাদল ধরালো? আপনারা জানেন 114 জন শহীদের লাশ দাফন করা হয়েছে। অনেকগুলো লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে, যাদের পরিচয় জানতে পারি না আমরা। আপনারা জানেন যখন রক্তের দাগ শুকায় নাই, শহীদদের পরিচয় খুঁজে বের করা যায় নাই, প্রত্যেকটা আহত নিহত হওয়ার ঘটনার মামলা এখনো দেওয়া হয় নাই। তার মধ্যে আমাদের একটা বড় দল নির্বাচন দাবি করে বসলেন। আমরা ওনাদেরকে বললাম যে ভাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে অনেক সময় পারেন, অসুবিধা নাই। যাদের রক্তের বিনিময়ে নির্বাচন করার পরিবেশ পাইলেন, এই রক্তের দাগটা কি শুকাইতে দেন, শহীদ পরিবারগুলোর পরিচয় খুঁজে বের করতে দেন, শহীদদের রক্তের বিচারের পদক্ষেপ নিতে দেন। এই রাষ্ট্রে যাতে আর ফ্যাসিবাদ আসতে না পারে সেই সংস্কারগুলো করতে দেন। তারা হয়রান হয়ে গেছে, নির্বাচন নির্বাচন, তখন তো নির্বাচন আসছে, এত কিছু করেন কিনা? কয় সিলেট ইউনিভার্সিটিতে নির্বাচন হতে আসতো না, কয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হতে আসতো না। নির্বাচন করলে তারা নির্বাচন করতে চায় না, মন্দির করতে চায়। আপনারা এত দ্রুত আপনাদের চেহারা বদলাবেন আমরা ভাবতে পারি নাই। রক্তের দাগ শুকায় নাই। 8,000 কর্মীকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করছে জামাতে। কেন? এবিডিও এনসিডিও কেন বহিষ্কার করছে? কি ইত্যাম, আমরা কি ইত্যাম? আপনারাই আপনাদের কর্মীদের বহিষ্কার করেন। তারপরে কম আপনারা নাকি নতুন বাংলাদেশ গড়বেন,
8,000 নেতা কর্মীকে বহিষ্কার করার পরে আমরা খুশি হয়েছিলাম। ওমা মাঝে মধ্যে দেখি বহিষ্কার অবস্থা তার যাওয়ার আপনাদের বলে ভাই মানুষকে তো মানুষ বুঝিয়ে গেছে না, বুঝিয়ে গেছে। আপনারা এখন ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অনেক ধন্যবাদ। থাক থাক থাক, আপনারা তো পাইছেননি ফ্যামিলি কার্ড, তো ফ্যামিলি কার্ড কারলাই এখানে এই যে কয়েক লাখ লোক একজনই ফ্যামিলি কার্ড পাইছেননি, বুঝলেন না? এবার ওই সাংবাদিকেরা হাজে রাখ দিল, আমরা চুপচাপ বেরিয়েছি, আমরা হাতারাই হয় না। ভাই আমি একটা কথা বলি, ফ্যামিলি কার্ড না দিয়া সাদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দিতে পারেননি আপনারা? সাদাবাজি থেকে মুক্ত হওয়ার একটা কার্ড দেন। সাদাবাজ আইলে যাতে খবর তুমি বার করে দেখাতে পারি, এই তার সেরিয়াল একটা কার্ড আছে। গেম থেকে টিভিং থেকে নারীদের আইন থেকে বাঁচার জন্য কার্ড একটা দেন, সেটা দিলে মানুষ বেশি খুশি হবে। বলুন আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই। তাই ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, নারী ভাতা এগুলো তো সরকার দিবে, এটা তো সরকারের দায়িত্ব। এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব? রাজনৈতিক দল যদি বলে আমরা দলীয়করণ করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা মানুষের উপর জুলুম করব না, এটার জন্য আপনি যদি কোনো কার্ড প্রচলন করেন, আমি মানুষ হিসেবে অভিজ্ঞ দিতাম, চিন্তা করতাম, কিন্তু ওনারা এগুলো করবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটা গল্প জানেন, গল্প বলে তো সময় যাবে অনেক বেশি, অন্য রোগের মধ্যে কষ্ট পারলো তারা। সোপর পড়ার একটা গল্প আছে, সোপর, কাপড় এবং চোপড় বলি না আমরা, কাপড় সোপড় দিয়ে বিছালো, তো কাপড়টা আমরা বলছি কাপড়, সোপড় এটা কি জিনিস? জায়গা এক রাজা, ওনার সব আছে কিন্তু মনে সুখ নাই। তিনি একজন মনোবিজ্ঞানীদের ডাকি বলল যে আমার সব আছে, ধন দৌলতের অভাব না, কিন্তু মনে সুখ নাই, কিনলে চাই। তো ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা কয় না, আপনার সব নাই, একটা জিনিসের অভাব আছে। তো কি? আপনার সোপর নাই। আরে রাজা তো চিন্তা করে পুরো কাপড় টাপড় তো আছে, সোপড়ে কি জিনিস? সোপড় এমন এক জিনিস, এটা পাওয়া যায় না। কয় না, আমি এই রাজ্যের রাজা, আমি সোপড় পাইতেই হবে। মাইকে ঘোষণা দিল চোপড় পাওয়া যাবে কিনা, যে চোপড় দিতে পারবে আনে, রাজাকে যে চোপড় পড়াইতে পারবে তারে রাজ্যের অর্ধেক দান করা হবে। মাইকিং করা হলো, এক লোক আসি কয় আমার কাছে চোপড় আছে, রাজা সাহেবের আমি এটা পড়াইতে পারবো। তোদের তো খুশি, পাওয়া গেছে চোপড়। একদিন ঘোষণা দিছে, কয় রাজ্যের সব নামি দামি লোকেরা থাকবে, রাজাকে চোপড় পড়ানো হবে। সবাই আসি লাইন ধরে দাঁড়াইছে, হাজার হাজার মানুষ। তো ওই রাজারে এক রুমে ঢুকাই, ওই লোকটা কয় রাজামশাই সব দরজা বন্ধ করে দেন, সব দরজা বন্ধ করে দিস। তো কয় এবার আপনার কাপড়গুলো সব খুলিয়ে আলান একটা একটা করে। তো রাজা তো শর্মার, কাপড় সব খুলি। কাপড় খুলুম কেন? চোপড় পরিধান করিলে কাপড় শরীরে রাখা যায় না, বুঝছেননি কথা? তো রাজা আর কি করবো, আস্তে আস্তে সব খুলিয়ে লেস। কয় এবার আপনার চোখটা বন্ধ করেন। রাজা চোখ বন্ধ করছে, এই মিয়া শিশিতুন তেল কতগুলো লই রাজার সারা গায়ে মাখে দিছে। কয় রাজা সাহেব কেমন লাগিতেছে? কয় হিসল হিসল লাগের, হিসলা হিসলা লাগের। কয় আপনাকে চোপড় পরিধান করানো হয়েছে, অসাধারণ, আপনাকে এত সুন্দর লাগতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। কয়বার চোখ খোলেন, চোখ খুলি সাইড, আরে আস্তাগফিরুল্লাহ, এটা তো জন্মদিনের পোশাক পরে দিচ্ছে। কয় তুমি কি বলো, আমাকে সুন্দর লাগতেছে, আমার গায়ে তো কোনো কাপড়ে নাই। কয় নিয়ম হচ্ছে যিনি চোপড় পরিধান করেন উনি চোপড় দেখতে পান না, এটাই নিয়ম। আপনাকে অসাধারণ সুন্দর লাগছে, পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর লোক লাগতেছে। এখন আপনি ঘোষণা দিন নামেন, দেখবেন মানুষে আপনারে হাততালি দিব, সবাই আসি আপনারে
পদচুম্বন করবে। তো কয় তাইলে কয় না, আরে অর্ধেক সম্পদ দিয়েলাম আমি যাই গই। কেন? চোপড় পরিধান করে বাইরে হওয়ার আগে দিয়ে যিনি চোপড় পরে তাকে চলে যেতে হয়, এটাই নিয়ম। তো দিয়ে দিছে, হাতে হিসেনের দরজা দিয়ে বাইরে গেছে, রাজা দরজা খুলি বাইরেছে, মানুষের তো চোখ ডাকে আস্তাগফিরুল্লাহ, রাজা এটা কি, রাজার তো কিচ্ছু নাই, তা হাগলে গেছে কই। শেখ হাসিনার সব আসিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ওনার চোপড় ফেরবার ইচ্ছা হয়েছিল। শেখ হাসিনা আপনাকে আপনার লোকেরা নানা প্রশংসা করে ওবায়দুল কাদেরের মতো একটা জঘন্য লোক আপনি পুষেছেন। শেষ পর্যন্ত আন্নারে গরম ভাত খাইবার লাইও দেয় না। ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি, সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন, বাস্তবতায় আসেন। বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি, নতুন রাজনীতির পথে আসেন। পুরানো রাজনীতি ঝেড়ে ফেলেন, পুরানো রাজনীতি আর আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। আমরা বাংলাদেশকে নতুন একটা কথা আমরা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনীতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় 4.5 কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি। কিন্তু এই 4.5 কোটি টাকার প্রকল্প ক্ষমতায় কে আসলে সঠিকভাবে কাজ হবে বলেন? কোন পক্ষ আসলে? ফেনীবাসী, ও ফেনীবাসী, 4.5 কোটি টাকার ফেনীর বাঁধ রক্ষার বাজেট পাশ হয়েছে। কাকে এমপি বানাইলে, কারে ক্ষমতায় বসাইলে এই 4.5 কোটি টাকার কাজ ঠিক মতো হবে? আর কাকে এমপি বানাইলে তার অর্ধেক পাচার হইয়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইব গই, এই বিচার আপনারা চিন্তা করে দেখেন। আমরা মেডিকেল কলেজের কথা আপনারা জানেন, আমাদের নেতা জনাব লিয়াকত আলী ভূঁইয়া সহ আমরা কয়েকদিন আগে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে ফেনীতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ আবার চালু করা, পুরানোটা ফেনীর মেডিকেলকে 500 বেডে উন্নীত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি কিনা, দরখাস্ত জমা দিয়েছি কিনা? তাহলে আমাদের কোনো প্রতিশ্রুতি না, আমাদের একই কাজ। ভাই সব, ফেনীতে এয়ারপোর্ট কেন দরকার? মানুষে কয় ঢাকার এত কাছে এয়ারপোর্ট কিলা লাগবে। আরে ভাই, ফেনীতে যদি এয়ারপোর্ট দেন, সকাল বিকাল যে ইনকাম হবে বাংলাদেশের অন্য কোনো এয়ারপোর্টে এত টাকা ইনকাম হবে না। কারণ এখানে এয়ারপোর্ট অলরেডি ছিল, আসলে না? তো আমরা তো নতুন কিছু চাইয়েন না। আমাদের প্রবাসীরা এখানে আসেন, প্রবাসীদের জীবনের ক্ষত যন্ত্রণা, ফেনীর উন্নয়নে প্রবাসীদের বিরাট ভূমিকা, অথচ প্রবাসীদের যাতায়াত, প্রবাসীদের নিরাপত্তা, প্রবাসীদের কোনো কিছুর জন্য তারা কাজ করে না। আমরা প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করেছি। ফেনীতে ক্যান্টনমেন্টের কথা বলেছি। ফেনীতে গ্যাস সংকট, এটা জাতীয় সমস্যা, এটা সমাধানের জন্য আমাদের ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে খেলার মাঠ নাই তরুণদের জন্য যদি খেলার মাঠ না থাকে, এখান থেকে মুস্তাফিজ কিভাবে তৈরি হবে বলেন? এখান থেকে মেসি, নেইমার কিভাবে তৈরি হবে? ফেনীর প্রত্যেক ইউনিয়নে, ওয়ার্ডে খেলার মাঠ যদি থাকে, আমি নিশ্চয়তা দিচ্ছি ফেনী থেকে আগামী দিনে কয়েক ডজন মুস্তাফিজের জন্ম হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য কাজ করব। ফেনীর কৃষকদের জন্য আমরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা বলছি আমরা এগুলোর দাবি তুলব এবং এগুলো নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব। লাল পোলে দাঁড়ায় আমি 1 ঘন্টা দাঁড়িয়ে দেখলাম একটা পুলিশ নাই। অন্তত 8-10টা সার্জেন্ট বা পুলিশ যদি থাকতো, লাল পোলে কি এই দুর্ঘটনা ঘটতো? তাহলে আমাদের এই জিনিসগুলো করতে হবে। অনেক কথা বলার ছিল, আমি একটা আজকে দাবি জানাচ্ছি। আমাদের লিয়াকত আলী ভূঁইয়া ভাই, আপনারা জানেন
আপনারা যাকে লিয়াকত স্যার বলে সম্মান করেন, ফেনীর যেখানে আমি গিয়েছি সবাই আমাকে, আমি মানুষের জিজ্ঞাইলাম আগে আর চিনেননি, কয় চিনি তো। আগে ওমা চিনেন কেন? কারণ লিয়াকত আলী ভুঁইয়ার বদলে হন আইছেন না। ফেনীর লোকেরা আমাকে কার নামে চিনে? লিয়াকত ভাইয়ের নামে চিনে। শত্রু হিসাবে না বন্ধু হিসাবে? হইলে হইলে মনে করছে শত্রু। অন কয় হেমিয়াত লিয়াকত আলী ভুঁইয়ার শিষ্য। আমি দাবি করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, লিয়াকত ভাইয়ের সম্মান আপনাদের ভোটাধিকারের উপর নির্ভরশীল। আমরা যদি এই ফেনীর জনগণের রায় পাই, লিয়াকত ভাই যাতে বাংলাদেশের জাতীয়ভাবে ভূমিকা রাখতে পারে, সেরকম একটা জায়গায় লিয়াকত ভাইকে আমরা ইনশাল্লাহ অবস্থান করাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফেনীর মানুষ যদি এক হয়, পরিবর্তন আসবনি? একত্র রইবেন নি আপনারা? ঈগল মার্কা, দাড়িপাল্লা, এই দুই মার্কা আমরা একতাবদ্ধ হব কিনা? আমাদের কোনো ভেদাভেদ নাই। ফেনীর মানুষ যদি এক হয়, আলো আসবেই। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ঐক্যবদ্ধ ফেনী করতে চাই। একটা ওয়াদা আপনাদেরকে দিতে চাই, এই কাজ করতে গেলে আমাদের ভুল হবে কিনা? কিন্তু আমরা কি ভুলের মধ্যে থাকব? আমরা ভুল ধরিয়ে দিলে আমরা নিজেদেরকে সংশোধন করব। এটাই আমাদের রাজনীতি। নির্বাচন নিয়ে যারা টালবাহানা করতে চাচ্ছেন, যদি করেন, আর একটা 5ই আগস্ট এই ফেনী থেকে শুরু হবে বলে দিলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা, একদম শেষ, রহিম ভাই সাথে খায় দিচ্ছে, সতর্কতা। আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন। পরশুদিন রাতে ফেনী শহরে 2 ঘন্টা মিছিল করে আমি দেখেছি একজন ভাইয়ের মুখ মলিন হয় নাই। আমি ভাইদেরকে, বোনদেরকে বলবো, ফ্যামিলিতে যদি 2টা সন্তান থাকে, একটা যদি ভালো স্বাস্থ্যবান সুন্দর হয়, আর একটা যদি একটু কালো হয়, একটু অটিস্টিক হয়, একটু প্রতিবন্ধী হয়, মা বাবা কার দিকে যত্ন বেশি নেয়? সুন্দরগার দিকে বেশি নেয় না জিয়া একটু কষ্টে ল্যাংড়া খোঁড়া হিয়ার দিকে বেশি যত্ন নেয়? জিয়া একটু অসুস্থ, হিয়ার যত্ন নেয় না? আপনারা এতদিন আপনাদের সুন্দর সুস্থ নূরের চেহারা লিয়াকত ভাইয়ের জন্য কষ্ট করছেন। এমন গিয়ে ল্যাংড়া খোড়া একটা কালা মানসিক আইছে, যত্ন কি কম নিবেন, সমান নিবেন না বেশি নিবেন? আমি কি দাবি করতে পারি কিনা আপনাদের চেয়ে বেশি? আগে যদি 2 ঘন্টা কাজ করতেন, এখন আধা ঘন্টা করবেন নাকি? কয় ঘন্টা করবেন? 4 ঘন্টা করবেন নে ইনশাআল্লাহ। আমি মনে করি যদি আমরা সবাই মিলে আমাদের 3টা আসনে কাজ করি, ফেনীর 3টা আসনই আমরা জাতীয় উন্নয়নের জন্য উপহার দিতে পারবো। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, রোদে আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কেউ কেউ আমাদেরকে মেসেজ দিয়েছেন, দেখতে পাচ্ছেন না, আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের দেখার জন্যে আমরা প্রজেক্টরের ব্যবস্থা করেছি। আমাদের গণমাধ্যম কর্মীরা ওনাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। আমরা আশা করি আপনারা ওনাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। যে যেখানে যে অবস্থায় আছেন ধৈর্যের সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাবেন। আমরা বক্তব্য শুনতে চাই ডাকসু বিপির। কার বক্তৃতা হবে? এখন বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত বিপি আমাদের মুজিবুর রহমান মঞ্জু ভাই, যে বলেছেন ওপেনিং ব্যাটসম্যান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, বাংলাদেশের অন্যতম, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ
প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি জনাব সাদিক কায়েম বক্তব্য রাখছেন। জনাব সাদিক কায়েম। আমরা একসাথে স্লোগান দিব। আমরা ফেনীর রক্তাক্ত জমিনে অবস্থান করছি। জুলাই বিপ্লবের বিপ্লবী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা একসাথে স্লোগান দিব। স্লোগান কি হবে? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, হাতে সিল দিন। নিরাপদ বাংলাদেশ বুঝে নিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। সিল মারো ভাই সিল মারো, সিল মারো ভাই সিল মারো। ঈগল মার্কাই সিল মারো, ঈগল মার্কাই সিল মারো। দাড়ি পাল্লাই সিল মারো। হাতে হাদি, নাতে মোদি, হাতে হাদি, নাতে মোদি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আয়োজনে আজকের বিশাল গণজমায়েত উপস্থিত ফেনীর 3 আসনের সম্মানিত ক্যান্ডিডেট বিন্দু, ফেনী 1 আসনের মাটি ও মানুষের নেতা, জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক ডক্টর এস.এম. কামাল উদ্দিন, ফেনী 2 আসনের মাটি ও মানুষের নেতা, যিনি ছাত্র জীবন থেকে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য কাজ করে আসছেন, ইনসাফের পক্ষের অন্যতম প্রতিনিধি, ঈগল প্রতীকের কাণ্ডারি মুজিবুর রহমান মঞ্জু ভাই, ফেনী 3 আসনের মাটি ও মানুষের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই, উপস্থিত ফেনীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে কোনো রাজনৈতিক প্রোগ্রামে বক্তৃতা দিতে আসেনি। আমি আমার সহযোদ্ধাদের কথা বলতে এসেছি। গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ ছিল, গত 16 বছরে বাংলাদেশে গুম খুন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে যে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 16 বছরে যে মানুষগুলো সামনে থেকে এবং নেপথ্য থেকে আন্দোলন করেছেন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে নেপথ্যে থেকে এবং সামনে থেকে যেই মানুষরা নেতৃত্ব দিয়েছেন, সেই সহযোদ্ধাদের কথা আমি বলতে এসেছি। আজকে আপনাদের এখানে যেই প্রার্থীরা আপনাদের নেতৃত্ব দিচ্ছেন, তারা শুধুমাত্র ফেনীর নেতা না। ডাক্তার ফখরুদ্দিন মানিক, মুজিবুর রহমান মঞ্জু, অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন, তারা শুধুমাত্র ফেনীর নেতা না, তারা সারা বাংলাদেশের নেতা। জুলাই বিপ্লব যখন হচ্ছিল,
এই মানুষগুলোর সাথে আমার রেগুলার কথা হচ্ছিল। আপনারা জানেন সর্বশেষ খুনি হাসিনা যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল, কারফিউ জারি করেছিল, সেই সময়ে আমার ডক্টর ফখরুদ্দিন মানিক ভাই, মুজিবুর রহমান মঞ্জু ভাই এবং অ্যাডভোকেট SM কামাল উদ্দিন ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হচ্ছিল। মুজিবুর রহমান মঞ্জু ভাই সার্বিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছিল আমাদের আন্দোলন কিভাবে নীতি নির্ধারণ করতে হবে, কিভাবে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে এই আন্দোলনকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার মাধ্যমে হাসিনার পতন আন্দোলনে ত্বরান্বিত করতে হবে, সেই রূপরেখা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল মুজিবুর রহমান মঞ্জু ভাই। এবং মাঠে সমন্বয়ের মাধ্যমে নেতৃত্ব দিয়েছিল আমাদের ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই। যখন আমাদের ছাত্র জনতাকে খুনি হাসিনা মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার আমাদের ছাত্র জনতাকে অ্যারেস্ট করেছিল, সেই শিক্ষার্থী এবং ছাত্র জনতাকে মুক্তির জন্য সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছিল অ্যাডভোকেট SM কামাল উদ্দিন ভাই। এই মানুষগুলো সারা বাংলাদেশের মানুষরা আপনাদের এই মানুষদের প্রতি কৃতজ্ঞ থাকবে। যতদিন এই বাংলাদেশ রাষ্ট্র বেঁচে থাকবে ততদিন আমরা এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ থাকব। আজকে আমি যে মানুষদের কথা বলছি, এই মানুষগুলোর সততা, এই মানুষগুলোর দক্ষতা, এই মানুষগুলোর দেশপ্রেম এবং বাংলাদেশকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই মানুষগুলো দীর্ঘদিন ধরে লড়াই করছে। গত 55 বছরে বাংলাদেশে আমরা অসংখ্য নেতৃত্ব দেখেছি, দেখি নাই? এই ফেনী থেকে অসংখ্য MP হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। গত 54 বছর এবং 55 বছরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি, আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজি, টেন্ডারবাজি, গম খুন, আইনাগরের রাজনীতি। এই রাজনীতিকে চিরতরে বন্ধ করার জন্য জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবের শহীদরা জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। সে কারণে আমাদের আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে এই ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে আমাদেরকে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা 4 কোটি যে তরুণরা আছে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশে 5টি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসু। এই ছাত্র সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হয়েছে? ইনসাফের পক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এই ইনসাফের পক্ষের প্রতিনিধিরা গত 1.5 বছর ধরে দেখিয়েছে কিভাবে জুলাইকে ধারণ করতে হয়, কিভাবে শহীদদের আকাঙ্ক্ষার কথা বলতে হয়, কিভাবে দিল্লির তাবেদারদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয়, কিভাবে এই বাংলাদেশের মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়। আমরা এই 1.5 বছরে আমাদের এই মানুষরা প্রমাণ করেছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়। কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি 1.5 বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন, নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন। 1.5 বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি তারা করছে, সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গম খুনের সেই ফেসিবাদী কাঠামোর রাজনীতি তারা করছে। তাদের মধ্যে কোনো সংস্কার নেই। যেই সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদদের জীবন দিয়েছে তার কোনো পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি ওই দল নিজেদের মধ্যে অন্তর্কুন্দলে তারা ডাবল সেঞ্চুরি করেছে। যেই দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অন্তর্কুন্দলে মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে? সুতরাং আমরা অনুরোধ করব ওই দলের নেতৃবৃন্দকে, আপনারা এই গুন্ডাদেরকে সামলান। চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনীতি, মাফিয়া তন্ত্রের রাজনীতি 5 আগস্ট চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। সুতরাং ওই রাজনীতি চলবে না। ইতিমধ্যে ছাত্ররা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। আপনাদের যে অবস্থান ছিল শহীদ জিয়া এবং বেগম জিয়া থাকতে
আপনার দলের যে অবস্থান ছিল সেই অবস্থান আজকে আপনারা আপনাদের ভুল রাজনীতির কারণে আপনারা হারিয়ে ফেলেছেন। সুতরাং এখনো সময় আছে, নিজেদেরকে সংস্কার করেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, বাংলাদেশের তারুণ্যকে ধারণ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এভাবে যদি ঘোষণা করতে পারেন তাহলে বাংলাদেশে মানুষ আপনাদের কথাগুলো আবার নতুনভাবে ভাববে। আমি একই সাথে অনুরোধ করব, আজকে আমরা দেখতে পাচ্ছি যেই জুলাই বিপ্লব হয়েছিল বাংলাদেশের সংস্কারের জন্য, যেই জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্য, সেই জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট, সেই গণভোটে হাকে বিজয় করার জন্য ওই রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ক্যাম্পেইন করছে না। তারা এ নিয়ে ন্যায়ের পক্ষে অবস্থান করছে। যারা ন্যায়ের পক্ষে অবস্থান করছে, আপনাদেরকে 12 ফেব্রুয়ারি আগে বাংলাদেশের সর্বস্তরের জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে। ইতিমধ্যে আপনাদের পরাজয় হয়ে গেছে। সুতরাং আমাদের যারা আজকের ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যে 2টা ভোট দিব, একটা হচ্ছে গণভোট। সেই গণভোটে হায়ের পক্ষে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাল্লাহ? হা মানে হলো বাংলাদেশ, হা মানে হলো ইনসাফ, হা মানে হলো আজাদি, না মানে হলো গোলামি। আমরা আর গোলামি চাই না, আমরা আর কোনো মাফিয়াতন্ত্র চাই না, আমরা আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি চাই না। একই সাথে এই হায়ের সাথে আমাদের দাঁড়িপাল্লার পক্ষে আমাদের ক্যাম্পেইন করতে হবে, আমাদের ইগলের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের শাপলাকলির পক্ষে ক্যাম্পেইন করতে হবে, আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তাদের পক্ষে ক্যাম্পেইন করে বাংলাদেশে ইনসাফের পক্ষে আমাদের যারা প্রতিনিধিরা আছে আগামী 12 ফেব্রুয়ারি ভূমিধস বিজয়ের মাধ্যমে ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করে নিয়ে এসে ডাক্তার শফিকুর রহমানকে রাষ্ট্রনায়ক বানানোর মাধ্যমে বাংলাদেশের গত 55 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, তার কবর রচনা করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাত আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিরে জামাত আপনাকে ফেনীবাসীর পক্ষ থেকে আমিরে জামাত আপনাকে আমিরে জামাতের আগমন, ফেনীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাত আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিরে জামাত আপনাকে ফেনীবাসীর পক্ষ থেকে ফেনীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ফেনীবাসী, এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ফেনী জেলার সাবেক আমির, আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন এবং শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আজকে আমাদের এই সমাবেশের
সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা কারিগর জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ অভিষ্ট সকল স্তরে 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমার সম্মানিত সর্বস্তরের ফেনীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু আমাদের আমিরে জামাত গেছেন, আমাদের ফেনীর বিভিন্ন দাবি দাবা নিয়ে কথাবার্তা যা ছিল, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। যেহেতু আমির জামাত আমাদের সামনে বক্তব্য রাখবেন, এই জন্য আমরা বেশি লম্বা চড়া বক্তব্য দিতে চাই না। আমরা ফেনীবাসী সবসময় সিদ্ধান্ত নিয়ে আমরা কখনো ভুল করি না। ফেনীর ইতিহাস রয়েছে অনেক পুরনো ইতিহাস। ফেনীর জনগণ কখনো আপোষকামী ছিল না, তারা আপোষকামিতা করে না। এই জন্য তারা সবসময় ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে তারা সবসময় টিকে থাকে। আমি এই জন্য ফেনীবাসীকে অনুরোধ করব, আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, সেই আমাদের সুযোগটাকে কাজে লাগিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের যে 11 দলীয় ঐক্যের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ফেনী জেলায় এবং ঈগলের পক্ষে এখানে আমাদের ফেনীবাসী মতামত রেখে ফেনীর 3টি আসন আমরা আমাদের আমির জামাতকে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ফেনীর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের বলা হয়েছে, এই সমস্যাগুলো আমাদের পূরণ করার জন্য আগামীতে যারা নির্বাচিত হবে তাদের দাবি থাকবে। এখানে একটা কথা শুধু বলতে হয়, যেমন আমাদের ফেনীতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ফেনী সরকারি মেডিকেল কলেজ, এগুলা করার কোনো বিষয় ছিল না। আমাদের এখানে 2বার আমরা প্রধানমন্ত্রী পেয়েছিলাম, দুর্ভাগ্যজনক তখন নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা আমাদের সমস্যার সমাধান হয়নি। যারা আজকে আবার নতুন করে ওয়াদা দিচ্ছেন তারা পূরণ করবেন, তারা অতীত ছিলেন, পূরণ কেন করেন নাই, জনগণ তাদের নিকট অবশ্য প্রশ্ন রাখবেন। আমরা যে কলেজের সামনে এখন প্রোগ্রাম করছি, ফেনী কলেজের অনেকগুলো সমস্যা রয়েছে। এখানে 22,000 ছাত্রছাত্রীর জন্য এক মানে ভবন নেই, না থাকার কারণে ফেনীর ছাত্ররা ভালো করে ক্লাস করতে পারে না। যেখানে যতগুলো শিক্ষক দরকার শিক্ষক নেই, ফেনী কলেজের ভবন নেই, শিক্ষকদের থাকার জন্য ডরমেটরি নেই। এটা হচ্ছে আমাদের ফেনীর সরকারি কলেজের সমস্যা। এই জন্য আমরা মনে করি যারা আগামী দিনে সরকার গঠন করবেন, ফেনী কলেজকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের 3জন এমপি এখানে ভূমিকা রাখবেন। এরপর আমাদের লালফুলের ফ্লাইওভার, মানে গুদামগড়া রেল ক্রসিং, ফেনী শহরের জলাবদ্ধতা, বিশেষ করে দেওয়ানগঞ্জে যে এখানে আপনার ময়লার ডিপো করা হয়েছে, যার কারণে পুরো অঞ্চলে লোকেরা আজকে
অস্বস্তির পরিবেশ পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা পড়েছে। দ্রুতই এই ময়লাগুলোকে ব্যবস্থা করে এখানে গ্যাস প্লান্ট তৈরি করে ময়লাগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন রাখবো। ফেনী পৌরসভাকে একটা উন্নত আধুনিক পৌরসভা পরিণত করার জন্য সবাইকে আবেদন রাখবো। এটাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করার জন্য দাবি রাখবো। আমরা সবাইকে আমরা আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেনীবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জনাব মোতাসিম বিল্লাহ শাহিদী। মোতাসিম বিল্লাহ শাহিদীকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব এটিএম মাসুম। জনাব এটিএম মাসুম সাহেবকে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিফাসালার, একটি মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে যিনি আবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আজকের এই সমাবেশের প্রধান অতিথি জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য 11 দলীয় নেতৃবৃন্দ, 11 দলের পক্ষ থেকে যেই দুটো মার্কায় আমরা এখানে ইলেকশন করছি, সেই সম্মানিত মানব সেবক আমাদের প্রার্থী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ফেনীবাসী, আমি কথা বলবো না, আমিরে জামাত কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি তাদের ভাগ্যের পরিবর্তনে নিজেরা এগিয়ে আসবে। সম্মানিত ভাইরা, আগামী 12 তারিখ এই জাতির, এই দেশের, এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের একটি ঐতিহাসিক দিন আমাদের সামনে আসছে। আমরা সেদিন কি চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, অর্থ লুটপাট, হামলা মামলা, গুম খুনের দিকে ফিরে যাব,
নাকি একটি মানবিক সমাজ কায়েম করব, নাকি ক্ষুধা দারিদ্র বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ে তুলব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, একটি কল্যাণধর্মী বাংলাদেশ গড়ে তুলব, তার ফয়সালার দিন হচ্ছে আগামী 12 তারিখ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 11 দলীয় জোট এবং তাদের প্রার্থীদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, একটি সত্যিকার বাংলাদেশ গড়ে তোলা। 54 বছরের বৈষম্যের হাত থেকে এই দেশকে রক্ষা করা। আপনারা কি সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য 54 বছরের বৈষম্য মুক্ত সৎ বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন? সম্মানিত ভাইরা, যদি সেজন্য প্রস্তুত থাকেন, তাহলে আজকে আমাদের আমিরে জামাত যে নির্দেশনা আপনাদেরকে দেবে, সেই নির্দেশনা নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনাদেরকে পৌঁছতে হবে, ভোটারদের কাছে যেতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা রিয়েলি একটি সোনার বাংলা গড়ে তুলতে চাই। আমিরে জামাত এই বার্তা নিয়ে 12 তারিখ পর্যন্ত আপনারা সর্বশক্তি নিয়োজিত করে মাঠে ময়দানে ভূমিকা পালন করবেন, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আমিরে জামাতকে তার এই আগমনে ফেনীবাসী যে ধন্য হয়েছে তাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক আজকের এই ফেনী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভার সম্মানিত প্রধান অতিথি, মানবিক বাংলাদেশের রূপকার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত বিশ্ব বরেণ্য ইসলামী আন্দোলনের নেতা আমাদের শ্রদ্ধাভাজন রাখবার মোহতারাম ডাক্তার শফিকুর রহমান, আজকের এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসেন এ পর্যায়ে প্রধান অতিথির
বক্তব্য পেশ করে মোহতারাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। আমি মোহতারামকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আর স্লোগান দুইটা একসাথে হয়, সালাম হারিয়ে তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের দিনেও কড়া রোদ। আমরা এসেছি আপনাদেরকে দেখতে। এতক্ষণ কষ্ট করে আপনারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আরো 15 মিনিট আপনারা এখানে থাকবেন। যে এখানে আছেন ওখানে ইনশাল্লাহ আমি আশা করব দাঁড়িয়ে থেকে বসে সহযোগিতা করবেন। নড়াচড়া করে হাঁটাহাঁটি করে অন্যকে কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফেনীর আসন সমূহে যাদেরকে 11 দলের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে, এ ভাইদের সমর্থনে এবং গণভোটের সমর্থনে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আপনি কি বসতে পারেন, সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে ইসলামী ফেনী জেলা শাখার সম্মানিত আমির মুফতি মৌলানা আব্দুল হান্নান, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সহযোদ্ধা 11 দলের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধারা, বিশেষভাবে যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আমার সহকর্মীবৃন্দ, ফেসিবাদের 15.5 বৎসরে যারা নির্যাতিত হয়েছেন, মজলুম হয়েছেন, সেই সমস্ত মজলুম ফেনীবাসী, সাংবাদিক বন্ধুগণ,
আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা একটি ৩৬ জুলাই পেয়েছিলাম, এই জন্য আজকে এখানে দাঁড়াতে পারলাম। আমরা একটি ৩৬ জুলাই পেয়েছিলাম, এই জন্য সবাই এখানে আসতে পেরেছি। ৩৬ জুলাইয়ের আগে এই ধরনের একটি দৃশ্য আমরা কল্পনাও করতে পারিনি। গোটা দেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশে ভরে গিয়েছিল। সেই যে ২০০৬ সালের ২৮ অক্টোবর এরা তাদের খুনের তাণ্ডব শুরু করেছিল, ক্ষমতায় এসে পিলখানার হত্যাকাণ্ড, বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃবৃন্দকে হত্যা, বিএনপির নেতৃবৃন্দকে হত্যা, আলেম উলামাকে হত্যা, সাংবাদিকদেরকে হত্যা, সিভিল সোসাইটির সদস্যদেরকে হত্যা, যারে ইচ্ছা হয়েছে তাকেই খুন করার মাধ্যমে খুনের রাজত্ব তারা শুরু করে। ফেনীবাসী, আপনারা ছিলেন আরো বেশি সন্ত্রাসের রাজ্যে এবং বংশানুক্রমিক সন্ত্রাস। এটি অন্য কোনো জেলায় খুঁজে পাওয়া যায় না, বাট তারপরেও আপনারা প্রতিবাদ অব্যাহত রেখেছিলেন। সন্ত্রাসীদের লাল চক্ষুকে পরোয়া করেন নাই। আপনারা এবং আপনাদের বুকের সন্তানের রাস্তায় নেমে এসেছিল, পুরা জুলাই জুড়ে আন্দোলন করেছেন, আগস্টের ৫ তারিখ ফলাফল নিয়ে ঘরে ফিরেছেন। এখানে মহিপালে ১২ জন আমাদের সহযোদ্ধা শাহাদত বরণ করেছে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই। এই জায়গায় তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জামাতে ইসলামীর সবচেয়ে দুর্যোগকালীন কঠিন সময়ে যিনি কেন্দ্রীয় আমিরের দায়িত্ব পালন করেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় আপনাদের অনেকের শিক্ষক জনাব মকবুল আহমদ সাহেব, আল্লাহ তাআলা তার রুহের প্রতি সীমাহীন রাহমা এবং শান্তি বর্ষণ করুন। সম্মানিত ফেনীবাসী, আপনাদের অনেকগুলা সমস্যা আছে, দুই একটা সমস্যা স্বচক্ষে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল। ৩৬ জুলাইয়ের বিপ্লবের পরপরই সম্ভবত ১২ আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির তুড়ে বাঁধ ভেঙে গোটা ফেনী জেলা সমুদ্রে পরিণত হয়েছিল। পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম। গাড়ি চলে না,
আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম, আবহাওয়ার কারণে হেলিকপ্টার বলল আমরা এই আবহাওয়ায় উড়াল দিতে পারবো না। এখান থেকে বলা হলো আপনি আসবেন না, কারণ ফেনী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই, জায়গায় জায়গায় হাঁটু পানি কোমর পানি। আমি বললাম মানুষ কি কিছু চলাচল করে? কয় হ্যাঁ করে। কিভাবে করে? কয় যে কোমর পানি ভাঙ্গা করে। আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙবো, এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানোর। সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি, আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি। ওই কয়েক ফুটা পানি বন্যার পানির সাথে মিলে গেছে। আমি আসি নাই আপনাদের সকল দুঃখ দুর্দশা শেষ করতে, এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে। ওই সময়টা ভাঙা বাঁধের জায়গায় যেতে পারিনি। এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য। ছোট্ট একটি জায়গা, এটি মর্যাদার প্রশ্ন, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। এই ফেনী নদী নিয়ে দুটি কথা বলেছিল, এই জন্য তাকে জীবন দিতে হয়েছে। ফেনীবাসী, আবরার ফাহাদের রূহকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহিদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের কথা বলেছিল, সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল। এই জন্য যারা আধিপত্যবাদের দূষর এবং যারা আধিপত্যবাদের দালাল, তারা তাকে সহ্য করতে পারে নাই। মহান রবের দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আবরার ফাহিদকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করো, এবং তার কবরের সাথে তোমার প্রিয় জান্নাতের একটি জানালা খুলে দাও। আরো 12 জন যারা শহীদ হয়েছে, তাদের কবরগুলাকে তোমার জান্নাতি নূরে তুমি প্লাবিত করে দাও। তাদের কবরগুলার সাথেও জান্নাতের দরজা জানালা খুলে দাও। তাদের সকলের আপনজনের অন্তরে তুমি প্রশান্তি নাজিল। আমরা যেন আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকি, শ্রদ্ধার সাথে তাদেরকে অন্তরে ধারণ করতে পারি। আমাদেরকে শক্তি দাও। সম্মানিত ভাইরা, এখানে লালপুলে ওভারপাস হওয়া দরকার, এটা বড় কোনো দাবি না। ফেনীতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল, সম্ভবত পরে এটা বন্ধ হয়ে গিয়েছে, আবার চালু হয়েছে কিনা আমি জানি না, হয় নাই। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। অলরেডি 33টা জেলায় আছে, বাকি 31টা জেলা বাকি আছে। আল্লাহ তাআলা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন, ফেনী ইনশাল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে। ফেনী বঞ্চিত হবে না। এর পাশাপাশি এও আমরা ঘোষণা করেছি, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ। সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে, এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার, এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না। ফেনীতে মানসম্মত একটা স্টেডিয়াম নাই। আজকে আমরা যেখানে ল্যান্ড করলাম সেটা ফেনীর স্টেডিয়াম। ফেনী একটা প্রসপারাস জেলা, বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স
বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ। আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ, যাতে এখানকার যুবকরা সুস্থ হওয়ার জন্য, সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরো প্রসারিত হয় তাদের জন্য। এরকম আরো অনেকগুলা সমস্যা ফেনীর আছে, ন্যায্যতার ভিত্তিতে তার সবগুলার সমাধান ইনশাআল্লাহ আমরা করব। আমরা যে তিনটা দলের নয়, তাদেরকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিয়েছি। এখানে 11টি দল আমরা একাকার, আমরা এখানে আলাদা কিছু দেখব না। যাকে যে মার্কা দেওয়া হয়েছে এইটাই 11 দলের মার্কা। 11 দলের কর্মীদের চাওয়া পাওয়ার কিছু মান অভিমান থাকতে পারে। আজকে সবগুলা মান অভিমান আমি আমার 2 হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির, মা বোনদের নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ, তাদের হাতেই আমরা 300 আসনে মার্কা তুলে দিয়েছি। সম্মানিত বন্ধুগণ, এই মার্কা হচ্ছে স্বাধীনতা রক্ষার মার্কা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার মার্কা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মার্কা। এই মার্কার সাথে আপনারা সবাই আছেন? আপনারা থাকলে হয়ে যাবে? গোটা শ্রেণীকে একদম চাষ করে ফেলতে হবে, একটা মানুষও বাদ যাবে না। যারা দেশকে, মানুষকে ভালোবাসে, আমরা বিশ্বাস করি, তারা 12 তারিখ প্রথম ভোটটা দিবে। হা বিজয়ী হলে বাকি ভোটের মূল্যায়ন হবে, হা পরাজিত হলে বাকি ভোটেরও মূল্যায়ন হবে না। সুতরাং প্রথম ভোট কিসে হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হেফাজত কায়েমের পক্ষে। এই বাংলার সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না, মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, সে কেবল এই কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিক্সা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে একদিন যেন সেও এদেশের প্রধানমন্ত্রী হতে পারে। ওই বাংলাদেশটা আমরা গড়তে চাই। অতীতের বস্তা পচা রাজনীতি, যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, এক না একতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ। আমাদের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। এই আসমানের ছাদের নিচে আর এই জমিনের বিছানার উপরে বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এই কাজে আমরা এগিয়ে যাব, কেউ বাধা দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না। বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম হালত দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন, একটু জুলাই যোদ্ধাদেরকে সম্মান করুন, এতগুলা শহীদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন। আবাল বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল, তাদেরকে একটু সম্মান করুন। সেই সম্মানটা করলে মাথা গরমের কোনো সুযোগ নেই। কিছু কিছু জায়গায় মা বোনদের উপরে কেউ কেউ হাত দিয়েছেন, আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে, নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন। তাহলে বাংলার সবগুলা মাকে আর মাদের সম্মান নিয়ে টান দেবেন। একটা দীর্ঘ শ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কারণ কোনো মানুষ দুনিয়ায় মায়ের পেট ছাড়া আসতে পারে নাই। 2 জন ছাড়া, হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। ঈসা নবীর তার কোনো
পিতা ছিলেন না, কিন্তু মা ছিলেন, হজরতে মরিয়াম আলাইহিসসালাম। বাকি সবাই মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি। আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, কি দোষ ছিল তাদের? আবু সাইদের কি দোষ ছিল? যেই ছেলেটি দাবি আদায়ের জন্য রাস্তায় এসে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে, ডানা পেতে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3 গুলি করেছে। আবু সাইদ দৌড় দেয়নি, কারণ বীরেরা পালায় না, বীরেরা মোকাবিলা করে এগিয়ে যায়, জাতিকে পথ দেখায়, আলো ছড়ায়, বীর জন্ম দিতে মাদেরকে উৎসাহিত করে। মহান প্রভুর দরবারে দোয়া করি, হে আল্লাহ, বাংলাদেশের মায়েদের পেটে সাধারণ সন্তান, এই বীরেরাই বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুব সমাজ, আমরা বন্ধু তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না। বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ, এদেশ আমার, এদেশ আমি গড়ব, এদেশের জন্য দিয়েই চলবো। এদেশ আমাকে যা দিবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার সব কিছু উজাড় করে এই দেশকে দেব। আমি বসে বসে বেকার ভাতা খাবো না। মা বোনেরা, বলা হয় আমাদেরকে ঘরের বাইরে বের হতে দেবে না। আমাদের মা বোন আছে না? আমার স্ত্রী কন্যা আছে না? অবশ্যই আছে, আমাদের সকলের আছে। তারা কি ঘরেই বসে আছে, নাকি কিছু দুনিয়ার সাথে অনেক কিছুতে অবদান রাখে? অবশ্যই অবদান রাখে। তারা যদি ঘরের বাইরে গিয়ে অবদান রাখতে পারে, তারা যদি উচ্চশিক্ষা নিতে পারে, তারা যদি দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মাকে আমরা সেইভাবেই গড়ে তুলবো ইনশাআল্লাহ।